আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাইদকে হত্যার দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে শহীদ আবু সাইদ দিবস হিসেবে। তার নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাতে এই স্বীকৃতি দিচ্ছে সরকার। এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার ও রংপুরবাসী। তবে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, জুলাই আন্দোলনের সব শহীদদের স্মরণে একটি দিন নির্ধারিত হলে সবার আত্মত্যাগই মূল্যায়িত হবে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 16 জুলাই অভ্যুত্থান চলাকালীন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তার সে আত্মত্যাগের 1 বছর পর রাষ্ট্রীয়ভাবে শহীদ আবু সাইদ দিবস হিসেবে স্বীকৃতি পেল দিনটি। স্থানীয়রা বলছেন, এই স্বীকৃতির মাধ্যমে শুধু আবু সাইদকে নয়, সম্মানিত করা হয়েছে গোটা বৈষম্য বিরোধী লড়াইকে। সরকারের এই সিদ্ধান্ত সন্তানের সাহসিকতা ও আত্মত্যাগকে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরবে বলে মত পরিবারের। 24-এর গণ অভ্যুত্থানে আবু সাইদও এই মানুষকে অনুপ্রাণিত করছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। সেই অনুপ্রেরণা মানুষ পাইছিল, দেখে এই গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছিল। আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করার কারণে। আবু সাইদের জীবন দিছে, দেশ স্বাধীন করছে, প্রতি বছর বছরে যেন পালন হয়। যে সরকার আসবে এটা যেন ইতিহাস স্বরূপ একটা হয়ে থাকে। আবু সাইদ দিবস পালনের ঘোষণায় গর্বিত রংপুরের রাজনীতিবিদরা। তবে সব শহীদদের স্মরণে আরেকটি দিবস ঘোষণার দাবি জানান তারা। তার প্রতি যে সম্মান জানিয়েছে এটার জন্য আমি অবশ্যই গর্ববোধ করি। যারা শহীদ হয়েছে, যাদের রক্ত দিয়েছে এই গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, তাদের প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে একটি দিবস, একটি দিন, তাহলে সকল শহীদদের যে আত্মাহুতি হয়েছে সেটার একটা মর্যাদা হতো। আবু সাইদের মৃত্যুর পরই সারা দেশে জোরালো হয় আন্দোলন। চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তাই দিবসটি ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, আরটিভি। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকে নাইট কোচের ধাক্কায় প্রাণ গেল 4 জনের। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। শুক্রবার রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার সিংপাড়া, নওয়াপাড়া ও হাঁসারা ব্রিজ 2-এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানবাহনই সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলে বাসের 2 যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। নিহতরা হলেন যশোরের জিল্লুর রহমান, জালাল, চিকিৎসক আব্দুল হামিদ ও বাস চালকের সহকারী হাসিব। বাসটি যশোরের নোয়াপাড়া থেকে ঢাকায় আসছিল। ঘটনার পর যানবাহন দুটির চালক পালিয়ে যায়। এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে হবিগঞ্জের বানিয়াচং আজমেরীগঞ্জ শরীফুদ্দিন সড়ক। প্রায় 17 কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক সড়কটি উপজেলার অন্তত 1.5 লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি মেরামতের আশ্বাস প্রশাসনের। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 17 কিলোমিটার দৈর্ঘ্যের হবিগঞ্জের বানিয়াচং আজমেরীগঞ্জ শরীফুদ্দিন সড়কটি যেন পরিণত হয়েছে স্থানীয়দের মরণ ফাঁদে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টি হলে যাতায়াতকারীদের ভোগান্তির মাত্রা বাড়ে কয়েক গুণ। স্থানীয়রা বলছেন, হরহামেশাই গর্তে পড়ে উল্টে যাচ্ছে যানবাহন। প্রায়ই দুর্ঘটনায় আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। ডেলিভারি অনেক জায়গায় আটতে যায়, একটু জায়গায় আটতে নেই, একটু জায়গা আবার গাড়িতে যাওয়া লাগে। এই রাস্তার কারণে অনেক ড্রাইভার আমরা এই লাইনে আসে না। এখন প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে গাড়ি। গতকালকে আমরা গাড়ি তুলছি দৌড়িয়া। বৃষ্টি হইলে তো গাড়ি চলবো যে এই ধরনের কোনো পরিবেশই থাকে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বিগত সরকারের আমলে সড়কটি সংস্কারের দরপত্র আহ্বান করা হয়। তবে রাজনৈতিক অস্থিরতায় কোনো ঠিকাদারি দরপত্র দাখিল করেননি। আমরা এই মাসে 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী মাসে 8 তারিখে আশা করি এটা উন্মুক্ত করা হবে। এটা উন্মুক্ত করানোর পরে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি ঠিকাদার নিয়োগ করে যেন কাজটি শুরু করা যায়। 2017 সালে 116 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। 7 বছর পেরিয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সড়ক বিভাগ। আব্দুল হামিদ, আরটিভি।
গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 2 জনই বরিশাল বিভাগের। এই সময়ের মধ্যে আরও 159 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি 107 জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 40 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে 22 জন পুরুষ ও 18 জন নারী। আক্রান্ত হয়েছেন 9222 জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 1 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও 10 জন। ডেঙ্গুর সংক্রমণ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুরু থেকেই বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি এবং এখন পর্যন্ত এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এবং বরিশালের যে করোনার সংক্রমণের অবস্থা সেটি কেমন জানাবেন? তানি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে একটু আপনাকে জানিয়ে রাখি, গোটা দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ নদী এবং ঝড় জলোচ্ছ্বাসের হলেই কিন্তু এই দক্ষিণাঞ্চল কেন্দ্রিকই সাধারণত হয়ে থাকে। আপনি জানবেন যে দ্বীপ জেলা ভোলা এবং বরিশাল বিভাগের অন্য যে জেলাগুলো রয়েছে বরগুনা, পটুয়াখালী, এই অঞ্চলগুলো কিন্তু একদম সমুদ্র ঘেঁষা। তো সুতরাং এখানে কিন্তু বৃষ্টি, অনাবৃষ্টি, পানি, জলোচ্ছ্বাস সবগুলোই কিন্তু একত্রিত হয়ে থাকে। আর বরগুনার যে বিষয়টি আপনি বলছেন যে গোটা বরগুনা জুড়ে, এর আগেও আমি জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু তারা সুপেয় পানির অভাবে তারা কিন্তু বর্ষার সময় পানি ধরে রাখে এবং সেই পানিগুলো তারা তীব্র গরমের সময় ব্যবহার করে। তো সেই ব্যবহারকৃত পানি যখন যেখানে রাখে জমে থাকে এবং ওখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন গোটা জেলা হওয়ায় সেখানে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে অবনতি হয়েছে। আমরা বরিশাল বিভাগের যিনি কমিশনার রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে বিষয়টি দেখানোর চেষ্টা করছেন, দেখেছেন যে আসলে এই যে ডেঙ্গু পরিস্থিতি কেন বাড়ছে। তো এক্ষেত্রে বরিশাল বরগুনার যে সদর হাসপাতালগুলো এবং বরগুনার জেলা হাসপাতালগুলো সেখানেও কিন্তু তারা আসলে কথা বলেছেন। তো আসলে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেটি কিন্তু আগেই ছিল, কিন্তু এখন যে পরিমাণে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে এখন আসলে সেটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন করোনার বিষয়টি বরিশালে ধীরে ধীরে একদমই লক্ষণীয় হয়ে পড়েছে। ইতিমধ্যেই 3 জন শনাক্ত হয়েছে এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল যে পরিমাণে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করতে আসছে সে পরিমাণে বরিশালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের দৃষ্টি থেকে তারা জনসচেতনতামূলক প্রচারণা এবং জনসচেতন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে 105 জন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যুর সংবাদ রয়েছে, একজন বরগুনা আর একজন পটুয়াখালী। তো এ নিয়ে শুধুমাত্র বরগুনা জেলায় 7 জনের মৃত্যুর সংবাদ রয়েছে। 105 জন যে গোটা জোনে ভর্তি রয়েছে এর মধ্যে 63 জনই কিন্তু বরগুনার এবং বরিশালে যে 25 জন ভর্তি রয়েছে তার মধ্যে সিংহভাগই বরগুনার। সুতরাং বরগুনার অবস্থা একদমই শোচনীয়। স্থানীয় প্রশাসন এবং সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের সচেতনতার বিকল্প আসলে কিছু নেই, এমনটি বলছেন বরিশালের যারা প্রশাসন বিভাগ রয়েছে সেগুলো। আর বরিশালে মশক নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে, কোনো ধরনের এখন পর্যন্ত সমস্যা নেই। ফারজানা তানি, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। জাতীয় রাজস্ব বোর্ডে চলমান অচল অবস্থা নিরসনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার সহ অচল অবস্থা নিরসনে নেওয়া হয়েছে 3টি সিদ্ধান্ত। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের 16 জন সদস্য অংশ নেন। সভায় সরকারের পক্ষ থেকে সব কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ দপ্তরে অবস্থান করে কাজে মনোনিবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন কিনা এবং যেই 3টি সিদ্ধান্তের কথা বলা হয়েছে, নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো কি এবং তার সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন। গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকে এনবিআর-এর যে একাংশের কর্মকর্তা কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ নামে যে একটি সংগঠন গঠন করা হয়েছে, সেই সংগঠনটি এনবিআর-এর বিরুদ্ধে 5টি দাবি নিয়ে
দীর্ঘদিন কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন, তারা আসলে অংশগ্রহণ করেননি। তারা জানিয়েছেন যে তাদেরকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, জন্য তারা সেই বৈঠকে অংশগ্রহণ করেননি এবং তাদের সেই বৈঠক থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার সাথে তারা একমত পোষণ করেনি। তার বিরোধিতা করে তারা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু এনবিআর পালন করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে এনবিআরকে শাটডাউন ঘোষণা করেছেন এবং এর আওতায় কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স এই তিনটি সেবা তারা বন্ধ রেখেছেন। শুধু জাতীয় রাজস্ব ভবন ঢাকা নয়, ঢাকা সহ সারা দেশেই কিন্তু এই কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। শুধুমাত্র বিদেশে যে যাত্রা রয়েছে সেই যাত্রা মানে সেই সেবাটি তারা দিচ্ছেন, এর বাইরে সকল সেবা তারা বন্ধ রেখেছেন। তারা যেমনটি বলছেন যে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠকটি হয়েছে এনবিআর এর পরিচালকের সাথে, তারা বলছেন যে এনবিআর এর চেয়ারম্যানকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সেই চেয়ারম্যান বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাদের জানার বিষয় না। তাদেরকে 1 মাস আগেই যখন এনবিআরকে ভাগ করে দুইটি রাজস্ব ব্যবস্থাপনা রাজস্ব দুইটি ভাগে ভাগ করা হয়েছিল, তখন থেকে তারা আসলে এনবিআর চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সুতরাং তার কোনো আদেশ তারা পালন করবে না বলে জানিয়েছেন। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এনবিআর ঐক্য পরিষদের বাইরেও কিছু কর্মকর্তা কর্মচারী সকাল থেকে এনবিআর এর সামনে উপস্থিত হয়েছিলেন। তারা অফিস করার জন্য মূলত এসেছিলেন, কিন্তু এনবিআর ঐক্য পরিষদের যে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থানের কারণে তারা আসলে অফিসে ঢুকতে পারেননি। এছাড়া এনবিআরকে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং এনবিআর কর্মকর্তা কর্মচারীরা ঐক্য পরিষদ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যদি অর্থ উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা তাদের সাথে বৈঠক করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এছাড়া তারা জানিয়েছেন যে এনবিআর এর চেয়ারম্যান কে পদত্যাগ সহ তারা যে 5 দফা দাবি জানিয়েছেন সেই দাবি আদায়ের পরেই তারা তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি প্রত্যাহার করবেন। এর আগে তারা কোনো ধরনের সমঝোতায় যাবেন না বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এনবিআর জাতীয় রাজস্ব ভবন এনবিআর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কারাগারে অনেক কর্মকর্তা নিজেই মাদক সেবন করেন, টাকার বিনিময়ে বন্দীদের হাতেও তুলে দেন নেশাদ্রব্য। মোবাইল ব্যবহারের সুযোগ পান বন্দীরা। দীর্ঘদিনের এসব অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন 2 মাসের মধ্যে কারাগারে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম বসানো হবে, যা পরবর্তীতে দেশের সব কারাগারে স্থাপন করা হবে। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিত কারাগার তদারকি করলে বদলে যাবে অনেক কিছু। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় বন্দীদের। আদালতের কাজ শেষ করে ফেরার সময় বিভিন্ন কৌশলে মোবাইল ও মাদক নিয়ে ফেরেন আসামিরা। কারাগারে তল্লাশির মুখে প্রায়ই ধরা পড়ে মোবাইল ফোন ও মাদক। গত 9 মাসে কারাগারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে 500 মোবাইল উদ্ধার করা হয়েছে। বাইরে থাকা বিভিন্ন অপরাধীরা টেনিস বলের মধ্যে করে মাদক ও মোবাইল দিয়ে ভিতরে ছুঁড়ে মারে। এর পাশাপাশি কারাগারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ তো আছেই। সব মিলিয়ে কারাগারের ভিতরে অপরাধ নিয়ন্ত্রণে কারা মহাপরিদর্শক বেশ কিছু উদ্যোগের কথা জানিয়ে বলেন, অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মোবাইল, যেটা খুবই ছোট এবং তাদেরকে আসলে খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। এছাড়া মেবি আমাদের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তাদের সহযোগিতাও অনেক সময় দেখা যায় এটা এন্ট্রি হয়। সারাউন্ডিং থেকে বিভিন্ন টেনিস বলের মধ্যে ঢুকিয়ে ওই বাড়িয়ে পেঁচে ওইভাবে মাদক এবং মোবাইল দুটে ওই সব জায়গায় আসে। 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রথম কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম ফর এ পার্টিকুলার জেলের জন্য কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম ইনকর্পোরেট হবে। এটা যদি সফল হয় আমাদের টেস্ট সেন্ট্রাল, তাহলে পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কারাগারগুলোতে যাবে। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, কারাগারের চিকিৎসকরা পর্যন্ত টাকার বিনিময়ে অসুস্থতার ভুয়া সার্টিফিকেট দিচ্ছেন বন্দীদের। ওখানকার ডাক্তারও হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তারা পয়সা দিয়ে যে অসুস্থ তাকে কিন্তু দেয় না, অন্যজনকে দেওয়া হয়। আইজি তো চেষ্টা করবেই তার যে লোকজন আছে তার মাধ্যমে, কিন্তু উনি যদি না পারেন, ওনার মনিটরিং সিস্টেম যদি খুব দুর্বল হয়ে থাকে, একদম রুট লেভেল পর্যন্ত না করতে পারেন, তাহলে পরে আপনার কোনো কিছু করা থাকবে না। সেজন্য রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে ওনাদেরকে নিয়ে আসতে হবে। দুর্নীতি দমন কমিশনের থেকে যদি একটা গোপন তথ্যতে দেখা যায় যে কার কত আয় এবং তার ব্যয় অনুযায়ী তার বাড়ি ঘর সম্পত্তি কী অবস্থা আছে,
তারই কিন্তু এটা বের হয়ে যায় এখানে কারা কারা জড়িত আছে। সদিচ্ছা থাকলে কারাগারের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। পারমাণবিক অস্ত্র তৈরির ইউরেনিয়াম উৎপাদন করলে ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। এবং কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের সংখ্যা বাংলাদেশের, পিছিয়ে 96 রানে, 6 উইকেট 115 রান সফরকারীদের। সকালের সংবাদ দেখছেন RTVতে, সঙ্গে আছি ফারজানা তানি। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের পুনঃপ্রবর্তন চায় না বিএনপি। সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তার। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো? প্রধান উপদেষ্টা ও সিইসির মঙ্গলবারের বৈঠকটি জাতির সামনে উপস্থাপন করার দাবি জানান তিনি। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আর কোনো সুযোগ নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব, কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। এর আগে নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি সুবিধাবাদী চক্র দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে নিউ মার্কেট থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রয়োজন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করব, কিন্তু সংস্কার কিংবা চূড়ান্ত বিচারের দোহাই দিয়ে কেউ যদি জনগণকে তার সেই অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের পরিবেশ কোনোদিন ভালো হবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে দেশটির ক্ষমতাসীন দল সিপিসি আমন্ত্রণ জানিয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। চীনের ক্ষমতাসীন দল সিপিসির আমন্ত্রণে 5 দিনের সফর শেষে দেশে ফিরে একথা জানান তিনি। শুক্রবার রাত 10:30টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বিএনপি সিপিসি সমঝোতা 2 দেশের সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করবে। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের দেখা হয়েছে, মিটিং হয়েছে, অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে। সবচেয়ে বড় কথা যেটা, যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছে এবং খুশি হয়েছে যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন। এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা MOU করার আলোচনা হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। চলতি সপ্তাহে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পূর্বাভাস রয়েছে। সবশেষ
24 ঘন্টায় 10 সেন্টিমিটার বেড়ে সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 148 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় জেলার কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টেও নদীর পানি 10 সেন্টিমিটার বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনা পানি বৃদ্ধি চলতি সপ্তাহে অব্যাহত থাকবে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের পাট, বোনা কাপড় ও সুতার কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এতে সরাসরি প্রভাব পড়বে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এই পথে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাটজাত পণ্য ভারতে রপ্তানি হচ্ছিল। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে এসব পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নাহবা সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। স্থলবন্দর দিয়ে এসব পণ্য আর প্রবেশ করতে পারবে না। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে বন্দরে রপ্তানি কমে যাবে। পিরোজপুরের ইন্দুরকানীতে এক ইউপি সদস্য সহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্য শহীদুল ইসলামের স্ত্রী রেহানা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গেল রাতে উপজেলার চরবলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম হাওলাদার চণ্ডীপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাকলি বেগম তার বড় ভাই মুর্তুজা হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় ইউনুস 1.5 মাস আগে বিদেশ থেকে বাড়িতে আসে। তার স্ত্রীর সঙ্গে শহীদুলের পরকীয় সম্পর্ক রয়েছে সন্দেহে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ বিজ্ঞপ্তি সম্মেলনে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদন করলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। গেল 21 জুন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারি বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরেও পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকলে তেহরানের বিরুদ্ধে একই পদক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর আগে ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাজার ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো। খাদ্য সামগ্রী নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইচ্ছাকৃতভাবে গুলি ও গ্রেনেড হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ। ভয়াবহ দুর্ভিক্ষের মুখে গেল মেতে ইসরায়েলের যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে ত্রাণ সরবরাহের অনুমতি দেয় IDF। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সহায়তা কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে আসা প্রায় 550 মানুষকে হত্যা করেছে সেনারা। এই হামলার নির্দেশ উচ্চপদস্থ কমান্ডারদের কাছ থেকে এসেছিল বলে দাবি করে একজন ইসরায়েলি সেনা। তবে প্রতিবেদনে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, নিরস্ত্র বেসামরিকদের ক্ষতি না করতে IDF এর সেনাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধনকালে একথা বলেন তিনি। প্রতিযোগিতায় দেশের 21টি ক্লাব ও সংস্থা থেকে 3টি ইভেন্টে 8টি ক্যাটাগরিতে মোট 337 জন পুরুষ ও নারী টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এ সময় গণমাধ্যমকে উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালকদের মূল্যায়ন সরকার করতে পারবে, কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত পরিচালকদের কাজের মূল্যায়ন করবে বিসিবি। দেখছি না নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। তবে তারপর আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি, বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কী পরিস্থিতি হয়। তবে যথাসময় নির্বাচন করার, যে ডিরেক্টর ইলেক্টেড হয়ে আসছে তাকে তো আমি পরিবর্তন করতে পারি না। এনএসসি থেকে যাদেরকে আমরা দিচ্ছি, এনএসসি 2 জন ডিরেক্টর মনোনয়ন দেওয়ার এনএসসির নিয়ম আছে। ফুটবল এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইন ম্যাচকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াঙ্গুনে ট্রেনিং ফিল্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফিদা শামসুন নাহাররা। আগামীকাল 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলার মেয়েরা। ম্যাচটিকে সামনে রেখে গোলরক্ষকদের নিয়ে বাড়তি কাজ করছে দল। ম্যাচে ভালো ফলাফল করতে চায় রূপনা চাকমা স্বর্ণারানীরা।
প্লেয়ারদের সবার কন্ডিশন ভালো। কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি। আমাদের টার্গেট আছে সামনে 29 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। প্রে ফর আস। খেলার জন্য যে সকল ট্যাকটিক্স দরকার আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, দুর্বলতা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। স্পেশালি আমি আমার গোলকিপারদের নিয়ে রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকমভাবে তৈরি করার। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।